चीते की चाल, बाज की नजर और बाजीराव की तलवार पर संदेह नहीं करते। कभी भी मात दे सकती है। आगे निजे रंग देखाई, तारपर बाजेर मतो झापिए पड़ी। দুটি সংলাপেই বেশ কিছু মিল রয়েছে, তাই না? প্রথমত, দুটি সংলাপই হিরোর বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহার করা হয়েছে। দুটি জায়গাতেই নায়কের শক্তির প্রতীক হিসেবে একটা পাখির কথা উল্লেখ করা হয়েছে। কি সেই পাখি? বাজ বা হক। আজ আমরা পড়ব হক রুস্টিং। দেশে বিদেশের বিভিন্ন স্কুল বোর্ডের পাশাপাশি বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রতি বছর হক রুস্টিং পড়ানো হয়। কিন্তু হক রুস্টিংয়ের এত জনপ্রিয়তার কারণ কি? দেখে নেব আজকের ভিডিওতে। হক রোস্টিং কবিতাটি লিখেছেন এডওয়ার্ড জেমস হিউজ ওরফে টেড হিউজ। টেড হিউজ 1930 খ্রিস্টাব্দের 17 আগস্ট ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মাইথনরয়েড গ্রামে জন্মগ্রহণ করেন। মাইথনরয়েডের প্রাকৃতিক বৈচিত্র্য টেড হিউজের পোয়েটিক ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল। টেড হিউজ অ্যান আনঅথরাইজড লাইফ বইতে দেখি ছোট থেকেই মাছ, পাখি, জীবজন্তুর প্রতি টেড হিউজের আকর্ষণ ছিল। তার দাদা জেরাল্ড হিউজের সাথে প্রায় টেড শিকারে যেতেন। শিকারে গিয়েই জেরাল্ড তাকে বিভিন্ন পাখি চেনার পাঠ দেন। সেখান থেকেই টেড হিউজের বাজ আর প্যাঁচার প্রতি আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই পরবর্তীকালে একে একে লিখে ফেলেন হক রুস্টিং, পাইক, দ্য থট ফক্স, জাগুয়ার, দ্য হক ইন দ্য রেইনের মতো কালজয়ী কিছু অ্যানিম্যাল পোয়েমস। হক রুস্টিং কবিতাটি প্রথমবার প্রকাশিত হয় 1960 খ্রিস্টাব্দে লুপারকোল নামের একটি কবিতা সংকলনে। সালটা দেখেই বোঝা যাচ্ছে সে সময়ের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি। দুটো বিশ্বযুদ্ধ, বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা, হলোকস্ট ইত্যাদি ঘটনাগুলো মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছিল। বেঁচে থাকাই হয়ে উঠেছিল বিলাসিতা। শোনা যায় টেড হিউজের বাবা নিজে যুদ্ধ থেকে ফিরে এসে তার ছোট ছোট ছেলে মেয়েদের যুদ্ধের বিভিন্ন গল্প বলতেন। যুদ্ধের রক্ত, খুন এইসব গল্প একটা 4 বছরের শিশুর মনে কী প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমান করা যায়। এবং ফলস্বরূপ আমরা দেখি যে ভায়োলেন্স টেড হিউজের বিভিন্ন কবিতার একটা প্রধান থিম। হক রুস্টিং একটি বাজ পাখির আত্মকথা। এটি একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য কী? ড্রামাটিক মনোলগে থাকে একজন স্পিকার এবং একজন লিসনার। এই লিসনার বা লিসনাররা বেশিরভাগ সময়ই কোনো কথা বলেন না, অর্থাৎ তারা সাইলেন্ট মোডে থাকেন। যিনি কথা বলেন তার আমরা চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্য সেই কবিতাটিতে ফুটে উঠতে দেখতে পাই। হক মানে তো এতক্ষণে তোমরা জেনেই গিয়েছো, হক মিন্স বাজ পাখি। আর রুস্টিং কথার অর্থ হলো যখন কোনো পাখি গাছের ডালে বসে বিশ্রাম করে। তাহলে হক রুস্টিং কথার অর্থ হলো বিশ্রামরত একটি বাজ পাখি। এবার দেখে নেব হক রুস্টিং কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লানেশন। তাহলে চলো শুরু করা যাক। I sit in the top of the wood, my eyes closed. In action, no falsifying dream between my hooked head and hooked feet, or in sleep rehearse perfect kills and eat. লাইনগুলোর বাংলা অনুবাদ করলে কিছুটা দাঁড়ায় এরকম: আমি বসে থাকি অরণ্যের শিখরে, বোঝা চোখে, নিষ্ক্রিয় হয়ে, অলিক কিছু ভিড় করে না আমার স্বপ্নে। আমার মৃত্যুফাদ মাথা আর পায়ের মাঝে, ঘুমের ঘোরেও আমি চর্চা করি মারার নিখুঁত শিকার আর রক্তমাখা খাবার। এই স্ট্যান্জায় হক আমাদের পরিচয় করায় তার দিন নামচার সাথে।
আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মানে সে সবসময় জঙ্গলের একদম শিখরে বসে থাকে। এটার আর কি অর্থ হতে পারে? এটার অর্থ হলো সে নিজেকে জঙ্গলের রাজা ভাবছে, তাই জঙ্গলের আর যে কিছু ক্রিয়েচাররা রয়েছে সব তার নিচে অবস্থান করছে। তার এতটাই শক্তি যে জঙ্গলের বাকি সব জন্তু জানোয়ারদের সে তার পায়ের নিচে রাখার ক্ষমতা রাখে। In action, no falsifying dreams between my hooked head and hooked feet, or in sleep, rehearse perfect kills and eat. এর মানে হলো হক সবসময় সজাগ। সে যখন ঘুমোচ্ছে তবুও সে কিন্তু পুরোপুরি ঘুমের দেশে নেই। সে প্র্যাকটিস করছে কিভাবে আরও নিখুঁতভাবে একটা শিকারকে মারা যায়। তার মানে কি, শিকার এই হকের কাছে কোনো মামুলি জিনিস নয়। শিকার তার কাছে একটা আর্ট, যে আর্টটাকে সে প্রত্যেক দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত নিখুঁত করার কাজে লেগে রয়েছে। The convenience of the high trees, the air's buoyancy, and the sun's ray are of advantage to me, and the earth's face upward for my inspection. উঁচু উঁচু গাছের ডাল, বাতাসের উচ্ছলতা আর সূর্যের রশ্মি আমায় সহায়তা দেয়। মাথার উপর পৃথিবীর মুখ উন্মুক্ত আমার ধূর্ত চোখের জন্য। হকের মতে উঁচু উঁচু গাছ, বাতাসের উচ্ছলতা, সূর্যের রশ্মি কিংবা পৃথিবীর উন্মুক্ত মুখ সৃষ্টি করা হয়েছে হকের কথা মাথায় রেখেই, যাতে উঁচু গাছে বসে বা খোলা আকাশে ঘুরে ঘুরে সে দেখতে পারে তার শিকারের অবস্থান। উচ্ছল হাওয়ায় যাতে সে উড়ে এসে খপ করে ধরতে পারে কোনো অসহায় ঘরহীন কোনো জীবকে। My feet are locked upon the rough bark. It took the whole of creation to produce my foot, my each feather. Now I hold creation in my foot. আমার পা দুটি গাছের শক্ত খসখসে ছালে আবদ্ধ। কত না সময় লেগেছে সৃষ্টির আমার পা দুটি গড়তে, আমার প্রতিটা পাখা বুনতে, আর এখন এই সৃষ্টিকে ধরে রাখি আমি আমার গোড়ালিতে। এই স্ট্যান্জাটিতে আমরা দেখতে পাই হকের নিজের মুখে নিজের রূপের ব্যাখ্যা। আপাত দৃষ্টিতে হককে দেখতে ভয়ার্ত বা হিংস্র মনে হলেও সে নিজে নিজের ফেভারিট। তার পায়ের পাতাটি ধারালো, কিন্তু এই পায়ের পাতার জন্যই সে নিশ্চিন্তে বসে থাকতে পারে খসখসে গাছের ডালে। সৃষ্টিকর্তাকে সে আনমনে বলে ওঠে, কত না সময় লেগেছে তোমার আমার এই পায়ের পাতা বানাতে, আমার প্রত্যেকটা পাখার বুননে, কিন্তু দেখো আজ আমার পায়ের নিচে তোমার সব সৃষ্টিরা ঘুরে বেড়াচ্ছে। আমার পায়ের নিচে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে কত প্রাণ। All fly up and revolve it all slowly. I kill where I please because it is all mine. There is no sophistry in my body. My manners are tearing off heads. কখনো বা উড়ে বেড়াই আর পাক খাই আস্তে ধীরে, শিকারকে মারি মন মর্জি হলে, কারণ সবই তো আমার। আমার শরীরে কোনো দ্বিচারিতা নেই, আমার স্বভাব শিকারের বলি চড়ানো। এই স্ট্যান্জাটিতে আমরা দেখতে পাই বাজ পাখিটির জীবন দর্শন। সে মুক্ত, সে স্বাধীন, তাই সমাজের কোনো নিয়মের সে কোনো তোয়াক্কা করে না। সমাজ এখানে তার ক্ষেত্রে হয়ে দাঁড়ায় প্রকৃতি। সে চরকির মতো পাক খেতে খেতে আকাশে ঘুরতে থাকে আর দেখে তার শিকার। শিকারের ক্ষেত্রে সে সবসময় তার ইনস্টিংক্টকে প্রাধান্য দেয়, অর্থাৎ যখনই তার মন চায় তখনই সে শিকার করতে বেরিয়ে পড়ে। প্রকৃতির নিয়মের বিরুদ্ধ কাজও অনেক সময় তাকে করতে হয়, কিন্তু এতে তার মনে কোনো দ্বন্দ্ব বা কোনো দুঃখ নেই, কারণ সে মনে করে যেহেতু সে শক্তিশালী তাই প্রকৃতির প্রত্যেকটি বস্তুর ওপরই তার অধিকার রয়েছে।
সে ভদ্রতা, সভ্যতা এইসব জানে না। সে শুধু জানে কি করে দাঁত আর নখ দিয়ে শিকারের মাথা খুবলে খেতে হয়। The allotment of death for the one path of my flight is direct. Through the bones of the living, no arguments assert my right. আমি বিলি করে বেড়াই মৃত্যু। আমার জীবনের লক্ষ্য স্পষ্ট। হাড়ের অবয়ব থেকে টেনে আনা তাজা প্রাণ। আমার অধিকার সমস্ত যুক্তি তর্কের ঊর্ধ্বে। আগের স্ট্যান্জাটির মতো এই স্ট্যান্জাটিতেও আমরা দেখতে পাই বাজ পাখিটির জীবন দর্শন। সে মনে করে তার সৃষ্টি হয়েছে মানুষের মৃত্যু বিলি করার জন্য। সে মনে করে তার জীবনের একটাই লক্ষ্য, আর সেটা হলো হাড়ের মধ্য থেকে প্রাণ বের করে নিয়ে আসা, মানে সিম্পল, শিকার করা। আর সে মনে করে যে এটা যেহেতু প্রকৃতি থেকেই তাকে দান করা হয়েছে, তাই এখানে আলাদা করে কোনো যুক্তি তর্কের কোনো জায়গা নেই। The sun is behind me. Nothing has changed since I began. My eyes has permitted no change. I am going to keep things like this. সূর্য আমার পেছনে, কোনো কিছুই বদলায়নি আমার জন্মলগ্নের পর। আমার চোখ হতে দেয়নি কোনো বদল। এভাবেই আমি চালিয়ে যাব আমার ধ্বংসলীলা। শেষ স্ট্যান্জাটিতে বাজ পাখির ঔদ্ধত্য চরম রূপ নেয়। সে সূর্যকেও নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করতে থাকে। সে বলে, সৃষ্টির জন্মলগ্ন থেকে যেহেতু সে কোনো বদল দেখতে পায়নি, তার চোখ কোনো বদল হতে দেয়নি, তাই এই প্রক্রিয়া চলতেই থাকবে। প্রকৃতির নিয়মের বিরুদ্ধ কাজ সে করতেই থাকবে, কারণ সে প্রকৃতির ঊর্ধ্বে, সৃষ্টিকর্তার ঊর্ধ্বে। এই কবিতাটিতে হক আসলে কিসের প্রতীক তা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন স্কলাররা বিভিন্ন থিওরি দিয়েছেন। ইনফ্যাক্ট টেড হিউজ নিজে তার স্টেটমেন্টের বহুবার পরিবর্তন করেছেন। কখনো তিনি বলেছেন হক আসলে ফ্যাসিস্টের প্রতীক, কখনো বা তিনি বলেছেন হক আসলে প্রকৃতি। আমার মনে হয় হক এখানে মানুষের প্রতিনিধিত্ব করছে। সৃষ্টিকর্তা তিলে তিলে আমাদের গড়ে তুলেছেন, কিন্তু আমাদের আত্ম অহংকার এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমরা প্রকৃতি, সৃষ্টিকর্তা সকলকেই আমাদের কন্ট্রোলে আনার চেষ্টা করছি। আমাদের চোখে ঘুম নেই, আমরা ঘুমিয়েও চিন্তা করি কি করে পরের দিনের প্রফিট করা যায়, একদম হকের মতন। কবিতার কিন্তু কোনো এক্স্যাক্ট অ্যানালিসিস হয় না। আমার মনে হয়েছে এখানে হক মানুষের প্রতিচ্ছবি, তোমাদের তা নাই মনে হতে পারে। এখানে হককে আমরা নেচারের সাথে কম্পেয়ার করতে পারি, আবার ফ্যাসিস্টের সাথেও কিন্তু সহজেই তুলনা করা যায়। তোমাদের যা মনে হয় কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।